নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প শিকারের গল্পের দ্বিতীয় পর্ব, সুন্দরবনে। লেখক আশুতোষ বন্দ্যোপাধ্যায়। শিকারের গল্পের প্রথম পর্ব গ্রামে আগের এপিসোডে প্রকাশ করা হয়েছে। গল্পটি না শুনে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে শুনে নিতে পারেন। তাহলে শুরু করছি আজকের দ্বিতীয় পর্ব, সুন্দরবনে। হাসনাবাদ থেকে একটা ছোট স্টিম লঞ্চে আমরা সুন্দরবনের দিকে যাত্রা করলাম। লঞ্চে সাহেব, আমি, সাহেবের আবদালি আর 8জন সাহেবের লোক। হাসনাবাদ হতে 2জন ওই অঞ্চলের লোককে সঙ্গে নেওয়া হয়েছিল। চওড়া গাঙের উপর দিয়ে 3-4 ঘন্টা যাওয়ার পর আমাদের স্টিম লঞ্চ একটা অল্প পরিসর শাখা নদীতে প্রবেশ করলো। সন্ধ্যের পূর্বেই আমরা সুন্দরবনের কাছাকাছি উপস্থিত হলাম। অস্পষ্ট আলোয় দূরে দূরে এক একটি বড় গাছ আর মধ্যে মধ্যে খানিকটা জঙ্গল চোখে পড়তে লাগলো। নদীর দুই ধারে লতাগুল্মের বন আর লম্বা লম্বা খাড় ও ঘাসের রাজত্ব। আসল সুন্দরবন সে স্থান থেকে আরো 6-7 ঘন্টার পথ। কিন্তু এখান হতেই মাঝে মাঝে মেঘ গর্জনের মতো দু একটা বাঘের ডাক যা কানে আসতে লাগলো, তাইতেই চোখ স্থির। সে কি ডাক! সেটাকে বুকের মধ্যে গুড়গুড় করে ওঠে। অতি দুঃসাহসী লোকেরও প্রাণ কেঁপে ওঠে। বুঝলাম সাক্ষাৎ জমের রাজত্বেই এসে পড়েছি। সে রাত্রে আর বেশি দূর যাওয়া হলো না। মাঝ নদীতে লঞ্চটিকে নোঙর করে আমরা আহারাদির ব্যবস্থা করতে লাগলাম। লঞ্চের দুই ধারে তীরের দিকে 2জন সর্বদাই পাহারা দিতে লাগলো। কি জানি, যদি কোনো বাঘ মানুষের রক্তের লোভে সাঁতার দিয়ে লঞ্চে এসে ওঠে। যে নদীতে আমরা লঞ্চটিকে নোঙর করেছিলাম সেটি একটি চওড়া খাল মাত্র, তার বিস্তার বড় জোর 150 হাত। আমাদের লঞ্চের দুই ধারে 75 হাতের বেশি জল ছিল না। মধ্যে মধ্যে দু একটি বৃহৎ আকার বাঘ তীর হতে লোলুপ দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে হ্যাঁ হ্যাঁ করে ভীষণ আওয়াজ ছাড়ছিল। টর্চের আলো মুখে পড়তেই সপ্রতিভ ভাবে বনের আড়ালে গা ঢাকা দিচ্ছিল। সে রাত্রে ঘুম আর কারো চোখে এলো না। যেই একটু তন্দ্রা আসে আর অমনি সেই মেঘ ডাকার মতো ভীষণ আওয়াজ। তন্দ্রা ছুটে বুক গুড়গুড় করে ওঠে। অর্ধেক রাত্রে উঠে দেখি একটা প্রকাণ্ড বাঘ তীরে বসে এক দৃষ্টে আমাদের দিকে চেয়ে আছে। সাহেব তার আগুনের ভাঁটার মতো দুটো চোখ লক্ষ্য করে অন্ধকারে রাইফেল ছুড়লেন। সঙ্গে সঙ্গে ভীষণ চিৎকার করে বাঘটা প্রায় 15 হাত দূরে জলে এসে পড়ল। সে রাত্রিটা এমন ভাবেই কাটলো। ভোরের দিকে সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। চোখ চেয়ে দেখি বেশ রৌদ্র উঠেছে। বেলা তখন 7টা। আমরা চা ও জল খাবার খেয়ে বনের ভিতরের দিকে এগুতে লাগলাম। বেলা 12টা নাগাদ সুন্দরবনে প্রবেশ করলাম। সে কি ভয়ানক স্থান! খালের দুই ধারে সারি সারি প্রকাণ্ড সুন্দরী গাছ। দিন দুপুরেই মনে হয় যেন একটা অন্ধকারের রাজত্বে চলেছে। খালের উপর হতে যতদূর দৃষ্টি চলে কেবল ভীষণ জঙ্গল, মাঝে মাঝে খানিকটা ফাঁকা জায়গা, তাও আবার নানা গুল্মলতা আর কেওড়া গাছে ভরা। কথায় বলে ডাঁয় বাঘ জলে কুমির, এখানে ঠিক তাই। খালের ধারে ধারে কত কুমির যে দেখলাম! এক একটি যেন প্রকাণ্ড খেজুর গাছ। আমাদের লঞ্চের আশেপাশে খালের জলেও অনেকগুলো ভাসতে দেখলাম। লঞ্চটিকে নোঙর করবার জন্যে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। এমন সময় একজন কুলি লঞ্চ থেকে ঝুঁকে পড়ে খাল থেকে 1 বালতি জল তুলতে গেল। আর যায় কোথায়! হঠাৎ একটা কুমিরের লেজের ঝাপটায় সে জলে পড়ে গেল। সঙ্গে সঙ্গে একটা প্রকাণ্ড কুমির গপ করে তাকে ধরে ফেলল। শিকার আরম্ভ করার পূর্বেই এমন ভাবে একজন অনুচরকে হারাতে হলো দেখে সকলে অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লাম। যা হোক, মনকে দৃঢ় করে নিয়ে আবার আমরা কাজে লেগে গেলাম।
এক স্থানে দেখলাম খালের দুপাশে অনেক দূর পর্যন্ত ফাঁকা। আমরা সেখানেই খালের মাঝখানে স্টিম লঞ্চটিকে নোঙর করলাম। তারপর তাড়াতাড়ি আহারাদি সেরে নিয়ে সদল বলে ছোট একখানি বোটের সাহায্যে তীরে পদার্পণ করলাম। লঞ্চে কেবল সাহেবের আর্দালি আর একজন রসুইকার থাকলো। তখন বেলা 1:30। সাহেব বললেন, আজ আর বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। এই ফাঁকার দিকটায় অনেক হরিণ পাওয়া যাবে। আহার সংস্থানের জন্য তারই দু একটা মেরে নিয়ে ফিরবো। দলবল নিয়ে ধীরে ধীরে আমরা অগ্রসর হতে লাগলাম। সাহেবও আমার হাতে 2টি রাইফেল। সঙ্গের লোকদের কারো হাতে বর্ষা, কারো হাতে টাঙ্গি, কারো হাতে ছোড়া, আবার কারো হাতে লাঠি। আমাদের দেখে মাথার উপর গাছের ডালে ডালে অসংখ্য বানর মহা লাফালাফি শুরু করল। এত বানরও সুন্দরবনে থাকে। আমরা যথাসম্ভব নিঃশব্দে চলেছি। হঠাৎ সাহেব ইঙ্গিত করে বললেন, চুপ। আমরা অমনি দাঁড়িয়ে গেলাম। দূরে একটা প্রকাণ্ড কেওড়া গাছের দিকে আঙুল বাড়িয়ে সাহেব বললেন, ওই গাছে অনেক বানর কিচমিচ করছে, আর গাছের পাতা ভেঙে ভেঙে নিচে ফেলছে। নিশ্চয়ই ওখানে হরিণের পাল আছে। দেখলাম সাহেবের কথাই ঠিক। গাছের তলায় 8-10টি হরিণ মনের সুখে কেওড়া পাতা খাচ্ছে। ঝোপের আড়ালে কিছু দূর এগিয়ে গিয়ে সাহেব ও আমি একসঙ্গে রাইফেল তুললাম। সঙ্গে সঙ্গে আওয়াজ হতেই 2টি বৃহদাকার হরিণ মাটিতে লুটিয়ে পড়ল। প্রথম উদ্যমেই কৃতকার্য হয়েছি বলে মনে খুব আনন্দ হলো। কুলিদের সঙ্গে নিয়ে শিকার দুটো কুড়িয়ে আনতে গেলাম। হরিণ দুটোর কাছে বরাবর গিয়েছি। এমন সময় ভয়ানক গর্জন করে একটা বাঘ আমাদের দলের মধ্যে লাফিয়ে পড়ল। চোখে নিমেষে সে একটা হতভাগ্য কুলিকে মুখে নিয়ে ঝড়ের মতো কোথায় যেন মিশিয়ে গেল। আমরা সকলেই ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। সেই হতভাগ্যকে অন্বেষণ করা বৃথা জেনে আর কোনো চেষ্টা করলাম না। হরিণ দুটোকে নিয়েই লঞ্চে ফিরে এলাম। হরিণের মাংস আর বাসি পাউরুটি খেয়ে সে রাতটা লঞ্চেই কাটিয়ে দিলাম। প্রত্যুষে ফরেস্ট ডিপার্টমেন্টের একখানি প্রকাণ্ড বোট এসে হাজির। বোটখানিতে দুজন লাল মুখ আর অনেকগুলো দেশীয় কুলি দেখলাম। সাহেব দুটি আমাদের লঞ্চ দেখে বিস্মিত হয়ে তদারক করতে এলেন। তারপর আমাদের সাহেবদের পরিচয় আর শিকারের পাশ দেখে তার সঙ্গে ভাব করে ফেললেন। সাহেব 3জন একসঙ্গে ব্রেকফাস্ট করতে বসে শিকারে যাওয়ার যুক্তি আটলেন। বেলা 9টার পূর্বেই 2 দলের লোকজন সব একত্র হয়ে মস্ত বড় একটা দল বেঁধে শিকার করবার জন্যে গভীর বনের মধ্যে ঢুকে পড়লাম। কি গভীর বন! ঘন সন্নিবিষ্ট প্রকাণ্ড সুন্দরী গাছের শ্রেণী শাখায় শাখায় জড়াজড়ি করে পরস্পর পরস্পরকে যেন আলিঙ্গন করছে। তার উপর নানা জাতীয় লতা গাছের শাখাগুলিকে এমন ভাবে ঘিরে রেখেছে যে দিনে দুপুরেও সেখানে সূর্যের রশ্মি ঢুকতে পারে না। কোথাও বা কেওড়া, বাবলা, সাঁই ও আরো কত গাছ একসঙ্গে তাল পাকিয়ে রয়েছে। বনের ভিতরটা ভয়ানক গম্ভীর। ঢুকলেই যেন গা ছমছম করে। আমরা দলে ভারী হলেও ভয়ে সন্তর্পণে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ আমাদের দক্ষিণ পাশের জঙ্গল থেকে একটা বাঘ গর্জন করে আমাদের সম্মুখে লাফিয়ে পড়ল। আমরা তাড়াতাড়ি বন্দুক তোলবার আগেই সে আর একটা প্রকাণ্ড লাফ দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। তাকে অনুসরণ না করে আমরা বাঁ দিক দিয়ে চলতে লাগলাম, কারণ বাঁ দিকের জঙ্গলটা কিছুটা পাতলা। সেই দিকেই শিকারের সুবিধা। কিছু দূর যেতে না যেতেই আমাদের সাহেব হঠাৎ দাঁড়িয়ে পড়ে তার রাইফেল তুলে ধরলেন। সঙ্গে সঙ্গে আওয়াজ হলো। যে দেখি দূরে কেওড়া গাছের তলায় একটা বাঘ মাটিতে পড়ে ছটফট করছে। গুলি একেবারে তার মাথায় বিঁধেছে বলে বাঘ ভায়া উঠে দাঁড়িয়ে আর জারিজুরি করতে পারছে না। বাঘের জাত, বিশ্বাস নেই। আর একটু এগিয়ে গিয়ে সাহেব তাকে আর একটা গুলি করতেই সে একেবারে স্থির।
বাঘটাকে দড়ির সাহায্যে একটা কেওড়া গাছের উঁচু ডালে ঝুলিয়ে রেখে আমরা আবার সুমুখ দিকে এগিয়ে চললাম। একটুখানি যেতে না যেতেই ভেউয়ের ডাক কানে এলো। বুঝলাম নিকটেই বাঘ আছে। আমরা খুব সাবধান হয়ে চলতে লাগলাম। যে ঘন জঙ্গল, তাড়াতাড়ি যাওয়ার উপায় কি আছে? আমাদের একটু আগে দু তিনটে সুন্দরী গাছ জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। তার ওধারে খানিকটা ফাঁকা জায়গা। সুন্দরী গাছ তিনটার গোড়ায় পৌঁছে দেখতে পেলাম একটা প্রকাণ্ড বাঘ আর একটা বাঘিনী দাঁড়িয়ে আছে একসঙ্গে। বাঘটা গর্জন করতে করতে মাটি আঁচড়াতে শুরু করলো। বাঘিনী দাঁত মুখ খিচিয়ে গোংড়াতে লাগলো। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান হতে তাদের গুলি করার সুবিধা হলো, কারণ তারা দুটোই আমাদের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল। তাদের দূরত্ব আমাদের কাছ হতে প্রায় 400 হাতের উপর। এত দূর হতে কেউ আর মাথাটি লক্ষ্য করে গুলি করলে হয়তো লক্ষ্য ভ্রষ্ট হতে পারে। তাই আর একটু এগিয়ে যাওয়াই যুক্তিসঙ্গত বলে সবাই মনে করলেন। পরামর্শ মতো আমার সাহেব আর আমি বাঘিনীর দিকে লক্ষ্য রাখলাম। ফরেস্টার সাহেবরা বাঘটিকে হত্যা করবেন বললেন। যা হোক, আমরা 4 জন 2 দলভুক্ত হয়ে গুলিদের নিয়ে একটু একটু করে এগিয়ে যেতে লাগলাম। আমাদের দেখে বাঘিনীটা এক লাফে বনের ভিতর ঢুকে পড়ল। তাকে শিকার করা আমাদের ভাগ্যে হলো না। বাঘিনীটার সন্ধানে সুমুখের আশেপাশে ঝোপঝাপ তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে চলেছি। সবাই মনে করলে সেটা ভয় পেয়ে সে অঞ্চল ছেড়ে পালিয়েছে। অনেকটা নিশ্চিন্ত হয়ে চলতে লাগলাম। সুন্দরবনের ব্যাপার তো আমি জানি না, অন্যমনস্ক হয়ে চলেছি। এমন সময় হঠাৎ নিকটবর্তী একটা ঘাসের ঝোপ থেকে বাঘিনীটা আমার ঘাড়ে পড়ে কামড়ে ধরে চোখের নিমেষে আমাকে শূন্যে উড়িয়ে নিয়ে চলল। আমার গায়ে একটা মোটা গরম কোট আর তার উপর একটা ওভারকোট ছিল। সেই দুইটি জামায় কামড় দিয়ে সে আমাকে টেনে নিয়ে চলল। বাঘের হাতে পড়া যে কিরকম ব্যাপার তা যে পড়েছে সেই জানে। আমার অদম্য সাহস, বল সব যেন কোথায় উড়ে গেল। ভয়ে আমার হাত হতে রাইফেলটিও কোথাও পড়ে গেল। আমি বিড়ালের মুখে ছোট ইঁদুর ছানাটির মতো নিস্পন্দ অসাড় হয়ে ঝুলতে ঝুলতে বহু দূর চললাম। অল্পক্ষণ পরে বাঘিনীটা একটা ফাঁকা জায়গায় আমাকে নামালো। সেখানে চারিধারে 20-25 হাতের মধ্যে গাছ একটিও নেই, কিংবা স্থানে স্থানে একরকম লম্বা ঘাসের ঝোপ। আমাকে মাটিতে ফেলে বাঘিনীটা একবার চারিধারে দৃষ্টিপাত করে নিল। তারপর সে আমার দিকে ফিরল। বুঝলাম এইবার সে হয় একটি থাবায় আমার ঘাটটি ভেঙে ফেলবে, না হয় এক কামড়ে আমার টুটি ছিঁড়ে রক্ত চুষে খাবে। বাঘিনীটা কিন্তু তখনই আমাকে আক্রমণ করলে না। সে একবার এপাশ একবার ওপাশে লাফালাফি করে যেন আমাকে নিয়ে খেলা করতে লাগলো। বাঘিনীর খেলা দেখে প্রতিক্ষণে তার নিষ্ঠুর আক্রমণের প্রতীক্ষা করছি। এমন সময় এক অদ্ভুত ব্যাপার ঘটে গেল। আমার পাশেই একটা ঘাসের ঝোপ ছিল। তার ভিতর হতে একটা প্রকাণ্ড সাপ ফোঁস করে একেবারে মানুষ সমান ফণা তুলে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে বাঘিনীটার মাথায় ছোবল বসিয়ে দিলে। বাঘিনীটাও সঙ্গে সঙ্গে ভীষণ আর্তনাদ করে মাটিতে লুকিয়ে পড়ল। সাপটি আমাকে কিছু না বলে গাছের ঝোপের মধ্যে ঢুকে গেল। আমি আর তিলার্ধ বিলম্ব করলাম না, দাঁড়িয়ে উঠে একদিকে ছুটলাম। কিছু দূর ছুটবার পর আমি আমার ভুল বুঝে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। তাই তো, কোন দিকে যাব? আমার দলবল কোন দিকে আছে তা জানি না। তাদের কাছ থেকে কত দূরে এসেছি তাও আমার জানা নেই। এমন লক্ষ্যশূন্যভাবে এই সাক্ষাৎ জমের রাজত্বে একবার যেতে না যেতে আবার হয়তো বাঘের হাতে পড়তে পারি। হাতে রাইফেল নেই, সঙ্গে কোনো অস্ত্র নেই যে তা দিয়ে আত্মরক্ষা করব। তবে এক পা আর এগুতে সাহস হলো না।
নিকটেই একটা প্রকাণ্ড পাকুড় গাছ ছিল। আমি তাড়াতাড়ি সেই গাছে উঠে পড়লাম। মাত্র হাত 10 উপরে উঠেছি, এমন সময় দেখি একটা বাঘ সেই গাছের তলায় এসে হাজির। সে আমাকে দেখে মহা হুম্বিতম্বি করতে লাগলো। আমি আরো উঁচুতে উঠে দুইটি মোটা ডালের মাঝখানে বসে ভয় আড়ষ্ট হয়ে রইলাম। এমনি করে ঘন্টার পর ঘন্টা কেটে যেতে লাগলো। নিচে বাঘ আর উপরে আমি। নামবার উপায় নেই, পরিত্রাণের আশা নেই। বাঘটা একবার এদিক একবার ওদিক করে ঘুরে বেড়ায়, আর মাঝে মাঝে নিতান্ত অসহিষ্ণুর মতো গাছে উঠবার জন্য গাছের গুঁড়ি আঁচড়াতে থাকে। ক্রমে সন্ধ্যা এসে গেল। কাক পক্ষের মতো মিশ কালো অন্ধকার আবার চারিদিকে জমাট হয়ে এলো। যেদিকে চাই গাঢ় অন্ধকার। কেবল মাথার উপর নীল আকাশের গায়ে অসংখ্য নক্ষত্র মিটমিট করে জ্বলছে। তৃষ্ণায় বুক শুকিয়ে কাঠ হয়ে গেল। সারা দেহ ঝিমঝিম করে গাছ হতে পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। উপায়ন্তর না দেখে ওভারকোটটা খুলে গাছের ডালের সঙ্গে নিজেকে বেশ করে বাঁধল। বাঘটার কি ধৈর্য, কি অসীম অধ্যাবসায়! সে সারা রাত আমার পেছনেই লেগে রইল। মাঝে মাঝে নিচের দিকে চাই, আর তার আগুনের আংড়ার মতো জল জলে চোখ দুটো দেখে প্রাণ শিউরে ওঠে। খিদে তৃষ্ণার জ্বালা এত বাড়লো যে ভাবলুম বুকের ভিতরটা বুঝি ফেটে চৌচির হয়ে যাবে। মনে হলো নিজের দেহ কামড়ে নিজের রক্ত চুষে খাই। উহ, সে যে কি যন্ত্রণা! শেষ রাত্রে হঠাৎ গাঢ় মেঘে আকাশ ছেয়ে ফেলল। সঙ্গে সঙ্গে কি ঝড়! এক একটা দমকা হাওয়া আসে আর গাছের ডাল হতে আমাকে যেন ছুঁড়ে ফেলে দিতে চায়। ঝড়ের সঙ্গে মুষলধারায় বৃষ্টি আরম্ভ হল। আমার সারা দেহ ভিজে ট্যাপ ট্যাপে হয়ে গেল। একে শীতকাল, তার উপরে বৃষ্টি। আমার শরীর দারুণ শীতে থরথর করে কাঁপতে লাগলো। মনে হলো বুঝি কাঁপুনির চোটে হার্ট ফেলি হয়ে যাবে। ঘন্টাখানেক পর ঝড় বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে গেল। পূবের আকাশ যেন ফর্সা হয়ে এলো। তখনও আমার কাঁপুনি যায়নি। অনেক কষ্টে এক এক করে গায়ের জামাগুলো খুলে ফেললুম। তারপর সেই জামা নিংড়ে জল খেয়ে দারুণ তৃষ্ণার জ্বালা কমিয়ে নিল। শরীরটাও একটু সুস্থ হলো। সকাল হয়ে গেল, আকাশে সূর্যোদয় হলো। একটু একটু সূর্যকিরণ আমার গায়ে এসে পড়তে শীতটা প্রায় 14 আনা কমে এলো। ঝড় বৃষ্টির সময় বাঘটা বোধহয় সরে পড়েছিল, কারণ বহুক্ষণ তার কোনো আওয়াজ পাইনি। কিন্তু সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আবার সে এসে হাজির। বুঝলাম আর রক্ষে নেই, হয় এর পেটেই যেতে হবে, না হয় এই গাছের ডালে বসে বসে মরতে হবে। তারপর শকুনির পাল এসে আমার মৃতদেহ ছিঁড়ে ছিঁড়ে খাবে। এমনি করে ঘন্টার পর ঘন্টা কেটে যেতে লাগলো। আবার সন্ধে এলো। জমাট কালো অন্ধকারে পৃথিবী ছেয়ে গেল। রাত্রি বাড়বার সঙ্গে সঙ্গে খিদে তৃষ্ণায় মরার মতো হয়ে আমি সেই গাছের ডাল আঁকড়ে বসে রইলাম। বাঘটার দাপাদাপি পূর্বরাত্রের মতোই চলতে লাগলো। তারপর যখন সকাল হলো, তখন আর আমি সহ্য করতে পারলাম না। ভাবলাম এরকম তিলে তিলে মরার চেয়ে বাঘের হাতে মরাই শ্রেয়। এক নিমেষে প্রাণটা বেরিয়ে যাবে, সে আর কতক্ষণের কষ্ট। মরতেই যখন হবে, মরা ছাড়া যখন আর উপায় নেই, তখন এরকম করে মরার চেয়ে সে মরণ শতগুণে শ্রেয়। ভাবতে ভাবতে ওভারকোটের বাঁধনটা খুলছি। এমন সময় হঠাৎ পূব দিকে রাইফেলের আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা ক্ষীণ, বোধহয় অন্তত আধ মাইল দূরে কেউ বন্দুক ছুড়ে থাকবে। প্রাণে একটা ভরসা এলো। তবে তো আমার সাহেব এখনো সুন্দরবনে আছেন, এখনো তিনি শিকার করে বেড়াচ্ছেন। হয়তো তিনি দলবল নিয়ে এই দিকেই এসে পড়তেও পারেন। এই কথা ভাবতেই আমার প্রাণে একটা নতুন আশা দেখা দিল। মনে হলো আবার আমি বাঁচব। কিন্তু খিদের জ্বালা আর কোনো প্রবৃত্তি মানতে চাইছিল না। এখনই যাহাই কিছু খেতে হবে।
কিন্তু কোথায় কি পাই? দেখলাম পাকুড় গাছটিতে অনেক পাকা পাকা পাকুড় ফল ঝুলছে। পাকুড় ফল বিষাক্ত নয় নিশ্চয়, কারণ পাখিরা তা আনন্দের সঙ্গে খেয়ে থাকে। আমি আর ধৈর্য ধরতে পারলাম না, নিজেকে বন্ধন মুক্ত করে ধীরে ধীরে উঠে পাকুড় ফল পেড়ে খেতে লাগলাম। পুরো দুদিনের ওপর গাছটিতে বাসা নিয়েছি, কিন্তু তার সব দিকটায় লক্ষ্য করবার মতো অবসর পাইনি। কেবল বাঘের দিকে চেয়ে চেয়েই সময় কাটিয়েছি। আজ পাকা পাকা পাকুড় ফলের লোভে গাছের সব দিকটায় চোখ ফেলতে তার একধারে দুই তিনটে ডালের ওপর একটা সাদা মাচা দেখতে পেলাম। কিসের এ মাচা? তবে কি কিছুদিন আগে এখানে মানুষের সমাগম হয়েছিল? কৌতূহল পরবশ হয়ে গাছের সেই দিকটায় গেলাম। বাঘের ভয় তখন বিশেষ নেই, তার সঙ্গে দুরাত বাস করে তাদের দৌড় অনেকটা বুঝে নিয়েছি। যতক্ষণ আমি গাছের ওপর ততক্ষণ তাদের ভয় আমার নেই। সাবধানে ডাল ধরে ধরে মাচার কাছে হাজির হলাম। মাচার দিকে চাইতেই আমার প্রাণ যেন আনন্দে লাফিয়ে উঠল। এ কি আশ্চর্য! মাচার উপর একটা রাইফেল আর তার পাশে একটা ছোট চামড়ার বাস্ক। নিশ্চয়ই এটাতে টোটা আছে। তাড়াতাড়ি মাচায় উঠে রাইফেলটা হাতে তুলে নিলাম। দেখলাম তাতে টোটা ভরা আছে। চামড়ার বাস্কটি খুলে দেখলাম তাতে একটি ছোট্ট টর্চ লাইট আর অনেকগুলি টোটা রয়েছে। মহা আনন্দে আমি চেঁচিয়ে উঠলাম। তোমরা হয়তো ভাববে যে বাহাদুরি নেবার জন্য তোমাদের কাছে একটা গাঁজাখড়ি গল্প বানিয়ে বলছি, কিন্তু এটা নিছক সত্য কথা। তোমাদের মতো আমারও মনে প্রশ্ন উঠেছিল যে তেমন সময় সেই স্থানে একটা মাচার অস্তিত্ব কেমন করে এলো, আর তার উপর টোটা আর রাইফেল কেমন করে পাওয়া সম্ভব হলো। প্রথমে আমিও ভেবে কিছু ঠিক করতে পারি। মনে হলো যে অসম্ভবই বা কিসে। নিশ্চয়ই কোনো শিকারী পায়ে হেঁটে বাঘ মারা নিরাপদ নয় জেনে গাছের ওপর ওই মাচা বেঁধে নিয়েছিল। তারপর রাইফেল আর টোটা নিয়ে ওই মাচার উপরে সে বাঘের প্রতীক্ষায় বসেছিল। হয়তোবা বাঘগুলিকে তার বন্দুকের পাল্লার মধ্যে নিয়ে আসবার উদ্দেশ্যে সে নিচে কোথাও একটা ছাগল বেঁধে রেখে দিয়েছিল। না হয় সে কোনো কারণে নিচে নামতেই হঠাৎ কোনো বাঘ তাকে আমার মতো করে টেনে নিয়ে গিয়েছিল। এই রাইফেল আর টোটা সেই হতভাগ্য। যা হোক, রাইফেলটা পেয়ে মনে ভারী উৎসাহ এসে গেল। আর আমাকে মারে কি? এইবার বাঘের দফা শেষ করে তবে আমার কাজ। রাইফেলটা তুলে নিয়ে তাতে টোটা পড়ল, তারপর বেশ করে বাঘটার মাথা লক্ষ্য করে গুলি করল। বাঘটা এক গুলিতেই মরে গেল। আমি আর বিলম্ব করতে পারলাম না। কিছুক্ষণ আগে পূর্ব দিকে রাইফেলের আওয়াজ শুনেছি। আমার দলবল সেই দিকেই আধ মাইলের মধ্যে আছে নিশ্চয়ই। এই সুযোগ কি হারাতে আছে? তাড়াতাড়ি জামা জোড়া গায়ে দিয়ে রাইফেলের টোটা ভরে নিয়ে গাছ থেকে নেমে পড়লাম। চামড়া ছোট বাস্কটি কোমরে বেশ করে বেঁধে পূর্ব দিক লক্ষ্য করে ছুটলাম। আমি তখন মরিয়া। আমার দৃঢ় বিশ্বাস হয়েছিল যে আমার মৃত্যু নেই। তেমন অবস্থার মধ্যে পড়েও যে বেঁচে উঠতে পারে তার মৃত্যুর বিলম্ব আছে নিশ্চয়ই। অন্তত সেদিন আমার মৃত্যু কিছুতেই নেই। বন বাঁধার ভেঙে ছুটছি। হঠাৎ নিকটেই বাঘের গজরানি শোনা গেল। রাইফেলটা বাগিয়ে ধরে একটা বড় গাছের ওপাশে দৃষ্টি ফেলতেই দেখলাম সর্বনাশ। একজন সাহেব মাটিতে চিত হয়ে পড়ে একটা বাঘের সঙ্গে ধস্তাধস্তি করছে। বাঘটা সাহেবের বুকের ওপর চেপে বসেছে বটে, কিন্তু কিছুতেই তাকে কাবু করতে পারছে না। সাহেবটি দুই হাত দিয়ে প্রাণপণ শক্তিতে বাঘের টুটি চিপে ধরে তার মুখখানাকে নিজের দেহ হতে তফাতে রেখে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে দুই পায়ের বুট জুতো দিয়ে বাঘের পেটে গুঁতো মারছে। বুঝলাম এভাবে বাঘের সঙ্গে সাহেব বেশিক্ষণ ঘুরতে পারবে না। শীঘ্রই বাঘের হাতে তাকে প্রাণ দিতে হবে। ভালো করে দেখলাম সাহেবটি অন্য কেউ নয়, আমাদের ফরেস্টার দয়ের একজন। এখনই গুলি করার প্রয়োজন, নইলে সাহেবকে জীবন্ত ফিরে পাওয়া যাবে না।
কিন্তু সেরকম অবস্থায় গুলি করা বিপজ্জনক। গুলি বাঘের পরিবর্তে সাহেবের গায়েও বিঁধতে পারে, কিংবা গুলি লাগার সঙ্গে সঙ্গে বাঘটা এক শেষ থাবায় সাহেবের দেহটাকে মাংসের তাল বানিয়ে ফেলতে পারে। কিন্তু যাই হোক, দেরি আর করা চলে না। আমি রাইফেলটা বাঘের দিকে ফিরিয়ে ধরে প্রাণপণে চিৎকার করলাম। আমার চিৎকার শুনে বাঘটা আমার দিকে ফিরে চাইতেই তার কর্ণমূল লক্ষ্য করে গুলি করলাম। একেবারে অব্যর্থ সন্ধান। বাঘটা কাঠপানা হয়ে সাহেবের পাশে ঢলে পড়ল। ছুটে গিয়ে দেখলাম সাহেব খুবই আহত হয়েছে, তার আর উঠবার সামর্থ্য নেই। আমি তাকে ধরে দাঁড় করাবার চেষ্টা করছি। এমন সময় আমাদের দলবল সেখানে এসে হাজির। আমাকে দেখে তারা সকলে যেন আকাশ থেকে পড়লে। আমি কি আমার প্রেতাত্মা, এই সন্দেহেই যেন তাদের চোখের দৃষ্টিতে প্রকাশ পেতে লাগলো। তারপর যখন তারা ভাবলে যে আমি সাহেবের রক্ষাকর্তা, তখন তারা মহা সমাদরে আমার সঙ্গে শেক হ্যান্ড করলেন। তারপর আহত সাহেবকে তুলে আর বাঘটিকে বাঁশে বেঁধে নিয়ে আমরা নিজেদের বোটে ফিরে এলাম। আমার গত 2 দিনের সব বৃত্তান্ত শুনে সকলে খুব আশ্চর্য হয়ে গেল। এমন দশায় খুব কম লোকেই পড়ে। পরদিন ভোরেই ফরেস্টার দ্বয়ের বোট কলকাতায় যাত্রা করলে। সাহেবের অবস্থা আশঙ্কাজনক, তার রীতিমতো চিকিৎসার প্রয়োজন। আমাদেরও সুন্দরবনের শিকার শেষ হয়ে গেল। সেই দিনই আমরা হাসনাবাদে ফিরে এলাম। 5 দিন বসিরহাটের ডাকবাংলোয় বিশ্রাম করে আসামের দিকে রওনা হলাম। শিকারের গল্পের 3য় পর্ব আসামে খুব শীঘ্রই আসছে এই চ্যানেলে। তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এইরকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।